নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। হোমিওপ্যাথিক হাসপাতাল এবং ফার্মাসিক্যাল ইনস্টিটিউট পরিদর্শন করে অনেক খামতি প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই সমস্যাগুলি দ্রুত সমাধান করতে ব্যবস্থা নেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে মেডিকেল হাব করার চিন্তা ভাবনা নিয়ে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার জন্য বুধবার রাজধানীর রেন্টার্স কলোনি স্থিত সাধুটিলা এলাকার নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কথা বললেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সাথে। কিন্তু হাসপাতাল পরিদর্শন করে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল ঘুরে দেখে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার জন্য তিনি বুধবার পরিদর্শনে এসেছিলেন নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালে। রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে এই জায়গাতেই একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার, কিন্তু এটা নিয়ে আরো অনেক চিন্তা ভাবনা করতে হবে সরকারের। কারণ খুব দূর থেকে রোগী এই হাসপাতালে আসে না, তাই মানুষকে আধুনিক পরিষেবা নিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর আকৃষ্ট করতে হবে। তবে প্রতিদিন প্রায় শতাধিক রোগী এই হাসপাতালে আসে। তারপরও রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে মানুষকে যাতে এই হাসপাতালের মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, আধুনিক পরিষেবা কিভাবে মানুষের কাছে এই হাসপাতালের মাধ্যমে পৌঁছানো যায় সে বিষয়টা তিনি আলোচনা করবেন স্বাস্থ্য দপ্তরের সচিব, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। পাশাপাশি হাসপাতালের পরিষেবা আগামী দিন মানুষের কাছে আরো বেশি তুলে ধরতে হবে। সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হসপিটাল, স্টেট হসপিটাল অনেকদিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা চিন্তা ভাবনা আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসেছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কিভাবে পাওয়া যায় এর জন্যই এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কি করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। তারপর মুখ্যমন্ত্রী চলে যান কুমারীটিলা স্থিত রিজনাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউটে। ইনস্টিটিউটের বিভিন্ন ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কথা বলেন সেখানকার কর্মীদের সাথে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে। বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করতে পেরে প্রত্যক্ষ করেছেন এদিন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাংবাদিকদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে গিয়ে লক্ষ্য করেছেন অনেক খামতি আছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, যত্নের অভাবে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি পরিদর্শনে এসে সবকিছু এক ঝলক দেখে বুঝে গেছেন। সমস্ত কিছু যে পরিচর্যার অভাব সেটা চোখে ধরা পড়েছে। এ বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলা হবে। কিন্তু এখান থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা বি ফার্মা, টি ফার্মা, এম ফার্মা সহ হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসার কোর্স করে। উত্তর পূর্বাঞ্চলে 50% ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, কিন্তু এই জায়গায় এ ধরনের দেখভালের অভাব নিয়ে অসন্তুষ্ট হয়েছেন বলে জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেছেন, এখানে এসে প্রত্যক্ষ করেছেন ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টির সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, বেসরকারি হলে পরিচর্যার অভাব হয় না, আর সরকারি হলেই এভাবে পরিচর্যার যথেষ্ট অভাব থাকে। এর থেকে বের হয়ে আসতে হবে। এখন চিন্তা ভাবনা বদলাতে হবে এবং কর্মীদের অবাক করতে নিয়মিত পরিদর্শন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আপনারা প্রায়শই বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো, তো আমি তো হঠাৎ করেই আসলাম। তো এখানে সব দেখলাম, মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি, সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে, আমাদের ডিএমইও আছেন, আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন, সবাই দেখেছেন। আমরা তো এক ঝলক দেখেই বুঝতে পারি কোথায় কি। আসলে মেনটেনেন্স এবং তার যে ডেইলি এটাকে দেখে রাখা, দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে। এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে, সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস, শুধু মেনটেনেন্সের কারণেই সমস্যা। আমরা এগুলো দেখব। আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা, তো এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা, ডি ফার্মা, এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে। তো এত বড় একটা ইনস্টিটিউট, নর্থ ইস্ট থেকে প্রায় 50%-এর উপর লোক আসে এখানে। তাদের হোস্টেলেরও, মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম। ফ্যাকাল্টির প্রবলেম আছে, তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা, কারণ খালি করলেই হবে না, করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্টেন্ট। আমি ওই দিকটার দিকে খুব নজর দিই, আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায়। শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে মানে করার আছে করা, এটার মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না। তো এইগুলো একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে, এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে, যে সার্টিফিকেট কোর্স হোক আর ডিপ্লোমা, ডিগ্রি কোর্স যাই এখান থেকে দেওয়া হয়, তো এগুলোর প্রপার তার রেগুলেশন আছে কিনা এগুলো আমি খবর নিলাম। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এদিন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিক। শান্তন টিভি। আগরতলা আদালত চত্বরে পথ অবরোধে আইনজীবীদের। বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ লাইন সংস্কার করার জন্য আদালতে প্রবেশ করালো আইনজীবীরা। মন্ত্রীর আশ্বাসে অবশেষে বিদ্যুৎ সংস্কার হয়। একদিকে কর্মী সংকট, অপরদিকে মান্নানদের আমলে যন্ত্রাংশ দিয়ে চলছে রাজ্য বিদ্যুৎ নিগম। সামান্য বৃষ্টি বা ঝড় হলে ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ। আর সচিবালয়ে বসে রাজ্যবাসীকে গল্প শোনাচ্ছেন দপ্তরের মন্ত্রী। বিগত দিনে যেসব ঘটনা রাজ্যে কখনো সংঘটিত হয়নি, সেসব ঘটনাও আজ চাক্ষুষ করছে রাজ্যবাসী। বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে রাস্তায় নামতে হয়েছে আইনজীবীদের। বুধবার সকাল 11টা নাগাদ আদালতে সমস্ত কাজ ফেলে রেখে তারা রাস্তায় এসেছে পথ অবরোধ করেন। 3 দিন ধরে আদালতে নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। কার গাফিলতি এবং কিসের উদাসীনতায় আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে 3 দিন ধরে বিদ্যুৎ নেই, প্রশ্ন জেগেছে আইনজীবীদের মধ্যে। আইনজীবী সঞ্জীব চৌধুরী বলেন, বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে রাস্তায় এসে পথ অবরোধ করা অত্যন্ত দুঃখজনক বিষয়, কিন্তু আদালতে 3 দিন ধরে ন্যূনতম বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা নেই। এই বিদ্যুৎ পরিষেবা আদালতে না থাকার কারণে একটি পিটিশন দেওয়ার মতো ব্যবস্থা নেই। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হয়েছে, কিন্তু ফোনে বিদ্যুৎ নিগমের কর্মীদের ব্যস্ত পাওয়া গেছে। তারপর বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে বিষয়টি অবগত করা হয়েছে। তারপরেও বিদ্যুৎ নিগমের কর্মীরা বিদ্যুৎ সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আগরতলা আদালত চত্বরে অর্থাৎ ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ন এলাকায় পথ অবরোধ করতে বাধ্য হয়েছে আইনজীবীরা। কারণ 3 দিন ধরে আর কত অপেক্ষা করবে আইনজীবীরা? মুখ থুবড়ে পড়েছে কোর্টের কাজকর্ম। আরও জানান, রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। পুলিশ অফিসাররা স্পষ্ট জানিয়েছে তারাও আইনজীবীদের পাশে রয়েছে এবং পুলিশ ফায়ার সার্ভিস চৌমুহনী ও অফিস লেন সংলগ্ন এলাকায় ব্যারিকেড দিয়ে আইনজীবীদের পথ অবরোধে সহযোগিতা করেছেন বলে জানান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি। রাস্তা অবরোধ তো ধরুন আইনজীবী হিসেবে এটা একটা এক্সট্রিম সিদ্ধান্ত, এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াইছি ঠিকই, কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক। কারণ বিগত 3 দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ। জল নাই, ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে যে আপনি একটা পিটিশন দেবেন,
একটা পিটিশন দিতে গেলেও তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব, কিছু নাই, নাথিং। তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি টাইম এন্ড এগেইন অথরিটিরে ফোন করছে, ফোন ধরে না, পার্সোনালি ভিজিট করছে, কোনো সদুত্তর নেই। আজকে থার্ড ডে। এমনি তো প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরা উপলব্ধি করি, কারণ প্রথম পরশুদিন থেকে যখন শুরু হয়েছে আমরা কেউ আন্দোলনের লেগে রাস্তায় নেমে দাঁড়াই নাই, কেউ দাঁড়াই নাই, কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস। উই আর অলসো মেম্বার অফ দি পাবলিক, আমরা বুঝি যে এটা হইতেই পারে, এটার কারোর কন্ট্রোলে নাই। কিন্তু বলার পরও বিগত 3 দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই। তো এই কারণে বাধ্য হইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি। পরবর্তী সময় এই খবরটি পৌঁছায় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের কানে। শুরু হয় দৌড়ঝাঁপ। আইজিএম বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার অপু পাল সহ লাইনম্যানের কর্মীরা ছুটে আসে আদালত চত্বরে। বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে বিদ্যুৎ সংস্কার করার জন্য আদালতে ধাক্কা দিয়ে এবং টেনে নিয়ে যায় আইনজীবীরা। খবর পেয়ে খোদ মন্ত্রী রতনলাল নাথ ফোন করেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে, আশ্বস্ত করেন ইতিমধ্যে বিদ্যুৎ সংস্কার করা হবে, পথ অবরোধ প্রত্যাহার করার জন্য। দুর্ভাগ্যবশত 3 দিন ধরে আগরতলা আদালত চত্বরে বিদ্যুৎ সংযোগ নাই, জলের ব্যবস্থা নাই, অল্টারনেটিভ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। 3 দিন ধরে আমরা না হলো 100 বার টেলিফোন করেছি, কোনো রেসপন্স নাই। আমরা পার্সোনালি এপিয়ার করছি, তাতেও কোনো রেসপন্স নাই। এখন আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে রাস্তা রোকো, আর এই রাস্তা রোকে ত্রিপুরা পুলিশও আমাদের সঙ্গে একজোট হয়ে আমাদের সঙ্গে সাপোর্ট করছে, তারাও রাস্তা রোকো সমর্থন করছে। কতক্ষণ থাকবে এই অবরোধ? যতক্ষণ না বিদ্যুৎ না আসে ততক্ষণ। দপ্তরে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, 10:30 থেকে। কি বললো দপ্তর? এখন গভর্নমেন্ট তো কেউ আসেনি, পুলিশ বলছে ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে আছি। যে কজন পুলিশ অফিসার এসছে ওরা বলছে আমরা দেখছি, আমরা রাস্তা আপনাদের সঙ্গেই আছি। সমর্থন করছে পুলিশ, ফায়ার ব্রিগেডের রাস্তা বন্ধ করে দিছে, আর এখানে অফিস লেনের মুখে রাস্তা বন্ধ করে দিচ্ছে। দ্যাট মিনস পুলিশ আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে। আপনারা ফটো উঠিয়ে দেখুন, পুলিশ ব্যারিকেড দিয়ে ফায়ার ব্রিগেড চৌমনে গাড়ি আটকে দিচ্ছে, অফিস লেনের মুখে গাড়ি আটকে দিচ্ছে, তার মানে ওরাও আমাদের আন্দোলনের সামিল। সিনিয়র ম্যানেজার অপু পাল জানান তাদের কাছে কোনো অভিযোগ যায়নি, কারণ 1912 হেল্পলাইন নম্বরে ফোন করা হলে সরাসরি ভুতুরিয়া স্থিত কল সেন্টারে ফোন যায়, তাই তারা এ বিষয়ে অবগত ছিল না। কিন্তু আইনজীবীদের অবরোধের পর খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে। তুমি এখন আয়ো, ফোন করতে আছে 1912 1912 কল ধরতে আসে না মানে কিন্তু ধরেই না। আমি সেলফ করছি, এটাও হয়েছে না। তুমি ভাই একটু আয়ো, ভাই একটু আয়ো, কোর্টের ভিতরে আয়ো। তোমার লোকজন আমি কইছি তারা লাইনটা ঠিক করবো, তুমি একটু আয়ো, একটু আয়ো। এদিকে আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস জানান গত 1 মাস ধরে দিনে 4 থেকে 5 ঘণ্টা বিদ্যুৎ থাকে না আদালতে, পাশাপাশি লো ভোল্টেজ চলেছে। এ বিষয়টি নিয়ে কারা অভিযোগ শুনবে বা কাদের কাছে অভিযোগ করলে কাজ হবে সেটা তো বলতে পারছে না কেউই। স্যান্দন টিভি। কোথাও বিদ্যুৎ অফিস ঘেরাও, আবার কোথাও পথ অবরোধ। অসহ্য যন্ত্রণার শিকার স্মার্ট সিটির মানুষ। মঙ্গলবার রাতে এই দৃশ্য দেখা গেল আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে। পানীয় জল এবং বিদ্যুতের অসহ্য যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সারা রাজ্যে শুরু হয়েছে দিকে দিকে আন্দোলন। কাজে আসছে না বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নম্বর 1912। গত কয়েকদিন ধরে এ ফোন নম্বরে ফোন করে মিলছে না কোনো সাড়া। বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে মানুষ পাচ্ছে না কোনো ধরনের আশ্বাস। হাহাকার শুরু হয়েছে চারদিকে। মঙ্গলবার রাত থেকে বুধবার খবর লেখা পর্যন্ত চলল শুধু চারিদিকে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং বিদ্যুৎ নিগমের অফিসে তালা দেওয়ার মতো ঘটনা ও হামলার ঘটনা। দিশেহারা মানুষ আন্দোলনে নামার ছাড়া আর কোনো পথ বেছে নিতে পারছে না। মঙ্গলবার রাতে রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোডের বাসিন্দারা বিদ্যুতের দাবিতে মোটর স্ট্যান্ড জিবি ভায়া অভয়নগর সড়ক অবরোধে সামিল হয়। রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোড এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সমগ্র রাজ্যের পাশাপাশি রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোডের বিদ্যুৎ পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে। এলাকাবাসীরা জানান দীর্ঘ প্রায় 28 ঘণ্টা এলাকায় বিদ্যুৎ নেই। এলাকার চারপাশের বিদ্যুৎ থাকলেও তাদের এলাকায় বিদ্যুৎ নেই, অথচ এলাকায় কোনো গাছ ভেঙে পড়েনি, এমনকি বিদ্যুৎ পরিবাহী তারও ছিঁড়েনি।
এলাকায় বহু রোগী রয়েছে। এলাকাবাসীরা বহুবার বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানায় তারা ক্লান্ত, তাই তারা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারবে না। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে শামিল হয়েছে। সড়ক অবরোধের ফলে অটো সহ বহু গাড়ি আটকে পড়ে, ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তারা তো আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না যে আমরা একের মধ্যে কারেন্ট দিব, তারা আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না। তারা যদি আমরা আশ্বাস দিতে তাহলে আমরা এটা করলাম না, তারা তো আমরা কোনো আশ্বাস দিচ্ছে না। আমি বুঝতে পারছি একজনের কিন্তু তারা করে আমার ঘরে খাবার নাই, অনেক কি আমার বাড়ির মধ্যে ব্রেন স্ট্রোক হলো কি ডায়ালিসিস চলতেছে, তারা যদি কি অবস্থা হইতে পারে কোন জানেন না। তারা তো আমরা কোনো আশ্বাস দিতে, তারা তো আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না। এইভাবে তো হয়নি একদম দেখাই দিল, আমরা সত্যি কথা দেখাই দিল। কোন ধরে বইলা লইয়া আইলে স্যার কোয়াই দিমু এনে কি অবস্থা আজকে সব জায়গায় কারেন্ট আছে। অসুবিধা হয়েছে, ঠিক আছে, গাছ পড়ছে সবই বুঝছি, কিন্তু সব জায়গায় তো আয়ে পড়ছে। তারা এতবার ফোন করতেছি, আমার মোবাইলের মধ্যে 100 বার ফোন করছি, তারা 19-12 আমি কয়েকশো বার ফোন করছি, বিশ্বাস করেন না, আমার মোবাইলটা দেখাবো, কয়েকশো বার ফোন করছি, তারা বিজি করে রেখেছে, তারা ফোন ধরে না, মানে বিজি করে রেখেছে। অপরদিকে মঙ্গলবার ডুগলি সংলগ্ন এলাকা এবং আগরতলা সিদ্ধি আশ্রম এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। হেল্পলাইন নম্বরে একাধিকবার ফোন করে কোনো ধরনের সাড়া পায়নি এলাকাবাসী। শেষ পর্যন্ত ছুটে আসতে হল বর্দোয়ালি স্থিত বিদ্যুৎ নিগম অফিসে, কিন্তু বিদ্যুৎ নিগম অফিসে এসে দেখেন আধিকারিকদের দেখা নেই, চলছে বৈদ্যুতিন পাখা ও লাইট। অবশেষে বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করতে বাধ্য হয় তারা। তাদের বক্তব্য, কারোর বাড়িতে 24 ঘন্টা, আবার কারো বাড়িতে 36 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। এটা কেমন স্মার্ট সিটি, প্রশ্ন তুললেন এক যুবতী। 21-22 ঘন্টা ধরে প্রত্যেকটা মানুষের বিভিন্ন বিভিন্ন এরিয়াতে কারেন্ট নাই। কোন এরিয়াতে? আমরা সিদ্ধি আশ্রম, কিন্তু এর আরো প্রচুর এরিয়াজ আছে। 18 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা অব্দি পরে গেছে। 35 ঘন্টা হয়েছে তাদের বাড়ি। আপনি তাদেরও খবর করেন। কারেন্টটা কবে থেকে নাই? কবে থেকে নাই কিনা কইলাম না, 24 ঘন্টা মানে কিটা বুঝতেছেন না? যোগাযোগ কল করলে কি কয় তারা? কল করলে বিজি কয়, এনগেজ করে রাখছে। কল ফ্রি নম্বর ওয়েব কল হয়, এটা আমরা যারা যারা জানেন তারা সবাই জানে এটা ওয়েব কল। এটা কোনো রিসিভার না যে তুলে রেখে দিলাম। আমি ডাইরেক্ট বুঝেছি ইন্টারনেট বন্ধ করা যায়। গতকাল থেকে কল করার পর কি এখনো মানে কোনো না কোনো কিছু নাই, প্রায় এমন হইতাছে। কোনো কিছু রেসপন্স না। তারা আমরা কই মেইন লাইনে প্রবলেম, তারা কেমনে বুঝলো মেইন লাইনে প্রবলেম? যদি লোকটা বাড়া থাকে, লোক যদি আঙ্গুলই না দেয় তাহলে টোল ফ্রি নাম্বার তারা কেমনে বুঝে লেছে যে মেইন লাইনে প্রবলেম? তাই বাবা নিয়ে আইছিল। এখন যে আপনারা যে এখানে যে আইছেন তারা লোক কি যোগাযোগ করা হয়েছে? না, কেউ নাই, এখানে কেউ নাই। বড় ফ্যান চলছে, চলে তারা টিফিন বক্স আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার এসডিপিও সহ এডিনগর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবারও আগরতলা শহরের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে বিদ্যুৎ চপলতা চলছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে মানুষ এক প্রকার ভাবে চরম অসন্তুষ্ট হয়ে উঠেছেন। কেউ কেউ অভিমত প্রকাশ করেছেন, হয়তো কর্মী স্বল্পতার কারণে বিদ্যুৎ সঠিক সময় মতো সংস্কার করা হচ্ছে না, এতে করে মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছে। আগরতলা শহরের অধিকাংশ বাড়িতে দিনে দুবেলা সাপ্লাই জল আসে, সে পরিষেবাও গত দুদিনে লাটে উঠেছে। শান্তন টিভি। বিদ্যুতের দাবিতে দিকে দিকে আন্দোলন শুরু হয়েছে এবং মিলছে না পানীয় জল। চারদিকে হাহাকার মানুষের। প্রতিবাদে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করল কৈলাসহরের জারুলতলী গ্রামের মানুষ। দীর্ঘ 7 ঘন্টা চলে তাদের পথ অবরোধ। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা প্রায় 7.5 ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল। ঘটনা কৈলাসহরের জারুলতলী গ্রামে। পাশাপাশি চণ্ডীপুর ব্লকের মূল রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামবাসীরা। গ্রামবাসীর বক্তব্য, জারুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত 5 দিন ধরে বিদ্যুৎ নেই। কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে জারুলতলী গ্রামের মানুষরা বারবার যোগাযোগ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ করলেও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে 5 দিন ধরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
যখনই গ্রামবাসীরা সাই কম্পিউটার সংস্থার সাথে যোগাযোগ করেছে তখনই সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় দ্রুত বিদ্যুৎ সংস্কার করা হবে। এর মধ্যে মঙ্গলবার বৈদ্যুতিন তারের উপর ভেঙে পড়েছে গাছ, কিন্তু আশ্চর্যের বিষয় হল এখন পর্যন্ত বিদ্যুৎ কর্মীরা এলাকায় যায়নি। তাছাড়া গ্রামে 5 দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে গোটা জারুলতলী গ্রামে পানীয় জলের তীব্র সংকট চলছে। পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয়নি বলেও গ্রামবাসীরা জানান। গ্রামে 5 দিন ধরে বিদ্যুৎ নেই এবং পানীয় জলের তীব্র সংকটের ব্যাপারে স্থানীয় জারুলতলী গ্রাম পঞ্চায়েতের সচিব সহ গ্রামের প্রধান সহ অন্যান্যদের জানানোর পরও কারোর পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি বলেও অবরোধকারী গ্রামবাসীরা জানায়। এত কিছুর পর গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল 6টা থেকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। জারুলতলী গ্রামে চণ্ডীপুর ব্লকের অফিসের সম্মুখে ব্লকের রাস্তা অবরোধ করে এবং একই সাথে বিকল্প জাতীয় সড়ক অবরোধ সকাল 6টা থেকে শুরু করলেও দুপুর 1টা পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা মহকুমা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আধিকারিকরা অবরোধস্থলে যায়নি। আজকে প্রায় 5 দিন চলে যে কারেন্ট নাই, তো কারেন্ট না থাকলে তো আমরা জল পাই না। জল না থাকার কারণে আমরা মা বোন সবাই জল ছাড়া কি একটু বাঁচতে পারবো না। তো স্টাফরে ফোন করাইলে, ফোন করার পরে ওনারা কথা আমরা আইছি 2 ঘন্টার ভিতরে আইলাম, একটু পরে আইলাম, এই সমস্ত কথাবার্তা চলতেছে। কোন এলাকাতে কারেন্ট নাই? এটা জারানতলী এলাকা, জারানতলী গ্রাম পঞ্চায়েত। জারানতলী গ্রাম পঞ্চায়েত কর্ম করতে পারে না, স্নান করতে পারে না, ফুলাফান গরমে মরিজার গেরিয়া ঘুমাইতে পারে না, কারেন্ট নাই, পানি নাই, আমরা চলাফেরা করতে কত কষ্ট পারাম। বিদ্যুৎ নাই কতদিন ধরে? 5 দিন। তো আপনারা কি গ্রামের প্রধান বা প্রশাসনকে জানাইছিলেন না? সবাই জানেন না, আমরা কারেন্ট নাই যে গ্রামের প্রধান মেম্বার আছে, এরা কি জানে না যে আমরা গ্রামে কারেন্ট নাই হইয়া। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা কারেন্ট চাই, জল চাই। জল কি দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে? না না। তো আপনারা তাহলে কতক্ষণ পর্যন্ত চালাই যাবেন এরকম? আমরা কারেন্ট দিলে জল দিলে আমরা চাই দিব। পরে দুপুর 1টা নাগাদ কৈলাসহর থানার পুলিশ বাবুরা এবং স্থানীয় চণ্ডীপুর ব্লকের আধিকারিকরা অবরোধ স্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার এবং পানীয় জল সরবরাহের আশ্বাস দেবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে অবরোধকারীরা জানিয়ে দেয়, বিকালের মধ্যে গ্রামে বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জল সরবরাহ যদি স্বাভাবিক না হয় তাহলে গ্রামবাসীরা অনির্দিষ্টকালের জন্য ফের রাস্তা অবরোধে বসবে বলে জানিয়ে দেন। শ্যামদন টিভি। মনু নদীতে তলিয়ে যাচ্ছে বসতঘর, মানুষ অসহায়, প্রশাসনের কাছে আর্জি কিছু একটা করুন। ঘটনা কৈলাসহর পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায়। কৈলাসহরে গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে মনু নদীর জল, আর তাতে কৈলাসহর পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায়, তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসনের এখন পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা নেই তাদের। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবলী লীলায়। গোবিন্দপুর এলাকার ক্ষতিগ্রস্তরা হলেন সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজন। অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা রাস্তাগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব যেতেছে। কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইছে?
প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুরো পরিষদ। পৌর পরিষদের তরফ থেকে কখন পর্যন্ত কেউ আইছেন? আসছিল তারা কালকে সবাই দেখতে গেছে, আজকে সকালে আইসা দেখতে গেছে, কিছু কিছু না আমার। কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজ তো ভাঙ্গা নিয়ে দিতেছি গা, এটা প্রশাসনের তরফ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সাথে সাথে বেশ কয়েকটি বসতঘর বিলীন হওয়ার আশঙ্কা নদীগর্ভে। শান্তন টিভি। র্যামালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ ও পানীয় জলের কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান কিভাবে আগামী দিনে পরিষেবার মান উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। মাটির নিচে দিয়ে বৈদ্যুতিন লাইন গেলে মানুষের অনেকটা সুবিধা হবে এবং এ ধরনের সমস্যায় পড়তে হবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনেকদিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে। মাঝে মাঝে আমরা চিন্তা ভাবনা আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক। তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম। তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কিভাবে পাওয়া যায় এর জন্যই এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করব। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার। সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করব। ডাক্তারবাবুরা আছেন, আদার স্টাফরাও আছেন, কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয়। তো সেই চিন্তা ভাবনার কারণে এখানে আসা। এক মহিলা সহ 5 জন নেশা কারবারিকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে আটক 400 কোটা ব্রাউন সুগার সহ নগদ 1,25,510 টাকা। তাদের গোয়ালা বস্তি থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে গোয়ালা বস্তির নেশার কারবারিরা ড্রাগস বিক্রি করছে। সেই অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে প্রত্যক্ষ করে তারা ড্রাগস বিক্রি করছে এলাকায়। পুলিশ তাদের আটক করে প্রত্যক্ষ করে তাদের কাছে 400 কোটা ড্রাগস, 3000 ড্রাগসের খালি কোটা এবং 1,25,510 টাকা উদ্ধার করে। পুলিশ এগুলি উদ্ধার করে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয়। ধৃতরা হল লাল কৃষ্ণ রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, গড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তারা সকলে গোয়ালা বস্তি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে আটক নেশা সামগ্রী মূল্য হবে 3 লক্ষাধিক টাকা। গতকাল আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে গোয়ালা বস্তি এলাকাতে হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগসের
ড্রাগস ডিলারদের মধ্যে লেনদেন হচ্ছে এবং ড্রাগস আদান প্রদান করছে। সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইনফরমেশন আমরা রেড করি গোয়ালাবস্তিতে, এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে এই মাননীয় আদালতে প্রেরণ করি। লাল কিষাণ রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তাদের সাথে কি আরো কেউ আছে জড়িত? এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। তারা কি সবাই গোয়ালাবস্তি না অন্য কোনো জায়গায় রয়েছে? না, সবাই গোয়ালাবস্তি। আটক গোয়ালাবস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত মানে আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা এখন বিদ্যুৎ নিগমের কর্মীদের চরম গাফিলতির কারণে প্রাণ হারাচ্ছে মানুষ থেকে শুরু করে গৃহপালিত প্রাণী। এর মধ্যে দেখা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটি গৃহপালিত প্রাণী প্রাণ হারায়। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে যায়। নিগমের কর্মীরা তারটি একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলে যায়। পরবর্তী সময় তারটি বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিমত, নিগমের খামখেয়ালিপনার আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গৃহপালিত পশুর জায়গায় মানুষের প্রাণ হারাতে হতো আজকের দিনে। এছাড়া এই এলাকার বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয়। বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানানো হলেও তিনি লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। গ্রামবাসী জীবন দেবনাথের ব্যবহারে মর্মাহত হয়ে নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধে বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিসিএম পবিত্র দাস, ডিসিএম সৌমেন দেব, শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের এসডিও প্রণব মজুমদার সহ অন্যান্যরা। তারা সকলে এলাকা পরিদর্শন করেন ও এলাকা থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা দ্রুততার সাথে সমাধান করার আশ্বাস প্রদান করেন। ডিসিএম এর আশ্বাস প্রদান করতে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করেন। অবশেষে এলাকা পরিদর্শন করে বিস্তারিত জানালেন ডিসিএম পবিত্র দাস। এখানে রাস্তা অবরোধ করেছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে। যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে। ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে, বা স্পট ডে মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টের সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে, লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা 3 দিন আগে গাছ পূজা কারেন্টের তার ছিঁড়ে গেছে, এরপরে তারা লাইন না কাটতে লাইন দিয়ে দিছে। তখন সকালবেলা এখানে একটা অঙ্গনারী আছে, আম গাছ আছে, ছাগল আছে, ব্যাটেনের অফিস আছে, একটা ছাগল শর্টকায় মরে গেছে গা। তারা কিন্তু 1 ইঞ্চি লাইন মাটি করে দিচ্ছে, তারপর লাইন কাটানো নাই। তারা যে জীবন দেবনাথ মনে ইঞ্জিনিয়ার নাম, তাই অনুরোধ করেছে এখানে আয়ের জন্য। কোন জায়গায় এটা? পশ্চিম চরকবাই। বিদ্যুৎ নিগমের কর্মীদের চরম উদাসীনতার কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল রাজধানীর রামনগর 2 নম্বর রোড স্থিত এসবিআই ব্যাংকে। বৈদ্যুতিন পাওয়ার বাক্সে আগুন দেখতে পেয়ে ব্যাংকের কর্মীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে শুনে ছুটে আসে আশপাশের লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে আগুন ভয়াবহ আকার ধারণ করত বলে অভিমত দমকল কর্মীদের। তবে বিদ্যুৎ নিগমের কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ব্যাংকে যে বাড়ি ভাড়া রয়েছে সে বাড়ির কর্ণধার সমদেব সিংহ রায়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার বৈদ্যুতিন খুঁটিতে মাঝে মধ্যে আগুন জ্বলছে। এলাকার ট্রান্সফরমার নিয়ে বিকট আওয়াজ হয়ে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ বিষয়ে বহুবার বিদ্যুৎ নিগমের কর্মীদের অবগত করা হলে তাদের কোনো হেলদোল নেই, যার কারণে আজকের এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান বাড়ির কর্ণধার। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যাংকের কর্মীদের কাছ থেকে দমকল কর্মীরা জানতে পারেছে প্রায় 10,000 টাকার মতো ক্ষতি হয়েছে। আমি অফিসে যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই আমার মিসেজের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাড়িতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়া ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই, কালকে এই ট্রান্সফরমারটা ব্রাশ করছে, কোনো রকম সাপোর্ট পাইতেছি না, আমরা জল তুলতে পারতাছি না, কারেন্টের এইভাবে সমস্যা হইতেছে। তারপর এমন একটা ডিজাস্টার হয়ে গেছে, আজকে কতগুলি মানুষের প্রাণ যেতে পারতো। তো আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করুন যে আপনারা সামনে আসেন, সামনে দেখেন। এই কল পাইছি যে রামনগর 2 নম্বর স্টেট ব্যাংকের মধ্যে একটা ফায়ার করেছে। তৎক্ষণাৎ আমরা এসে দেখছি যে টিভি আছে একটা ওই ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে শর্ট সার্কিট হইয়া ফায়ার হয়েছে। জানার তখন আমরা নিবে লেছি, বেশি কি হয়েছে না, আগুন স্প্রেড আউট হইতে পারছে না, নিবে লেছি, কন্ট্রোল করে লিছি। কটা ইঞ্জিন আছে? এই একটা ইঞ্জিন এসছে। যদি সময় মতো না আসতেন কি অবস্থা হতো? বিশাল ক্ষয়ক্ষতি হতো। বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি? প্রায় আমি জিজ্ঞেস করছি, ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, প্রায় 10,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এটা কি অফিসটা কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে। গত দুদিনের প্রবল বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন এলাকা এখনো আংশিক জলমগ্ন। অস্থায়ী শিবিরে রয়েছে বহু মানুষ। বুধবার দুপুরে রাজধানীর ঋষি কলোনি এলাকা ও এলাকার অস্থায়ী শিবির পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। কথা বলেন অস্থায়ী শিবিরের মানুষজনের সাথে, সঠিকভাবে তারা খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা পুর নিগমের 13 নং ওয়ার্ডের 20 নং বুথের ঋষি পল্লী মধ্যদ্বীপ এলাকা পরিদর্শনে এসে অস্থায়ী শিবিরের মানুষের খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের পাশে রয়েছে সরকার এবং ভারতীয় জনতা পার্টি। যতক্ষণ না পর্যন্ত এলাকা জলমুক্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা যাতে অস্থায়ী শিবিরে থাকতে পারে তার জন্য বন্দোবস্ত করা হয়েছে। মেয়র আরো জানান, এলাকার একটি ব্রিজ ব্যাপক বিপদজনক অবস্থায় রয়েছে, ব্রিজটি দ্রুত সংস্কারের হাত লাগাতে হবে। মেয়র আরো বলেন, এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার অত্যন্ত বদ্ধপরিকর। রমলের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ কানেকশনের ব্যাঘাত হয়েছে এবং শহরে কিছু কিছু জায়গায় জল জমেছিল। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালিয়া পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে। এই আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষি পল্লীতে, ঋষি পল্লী যেটা বলি আমরা, 19 এবং 20 নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গা আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ, যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাত হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলালদের বন্ধু আমাদের সঙ্গে আছেন, আমরা পরিদর্শনে এসেছি। এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে। আশা করব কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকার লোকদের সুবিধা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে গণনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। এদিন প্রায় 11টা নাগাদ সোনামুড়া যান তিনি।
গণনা কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন করেন। এখানে ভোট গণনা হবে বিশালগড় মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রে, 20 বক্সনগর, 21 নলছর, 22 সোনামুড়া এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের। ভোট গণনাকে কেন্দ্র করে সোনামুড়া গণনা কেন্দ্রের প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যে সকল কাজগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। ভোট গণনা কেন্দ্রগুলিতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলে জানান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সোনামুড়া মহকুমা শাসক প্রমুখ। पता है काउंटिंग है 4 जून को पूरे इंडिया में काउंटिंग होगा। हमारे टोटल 20 लोकेशन में काउंटिंग होगा। सोनामुड़ा उसमें एक लोकेशन है जिसको हम देखने आए हैं। आज पूरे सिपाहीजला डिस्ट्रिक्ट के 3 काउंटिंग हॉल्स, स्ट्रॉन्ग रूम्स को हम विजिट कर रहे हैं। तो स्ट्रॉन्ग रूम्स तो आपका पता ही 1 महीने से कह लीजिए आपका 26 भी नहीं आता, 19 अप्रैल को ही पोलिंग हुआ। तो उसके बाद से स्ट्रॉन्ग रूम चल रहा है। तो प्रॉपरली CAPA उसको गार्ड कर रही है, बाहर स्टेट आर्म पुलिस और स्टेट पुलिस उसको गार्ड करी। तो वो तो कंटिन्यूस बेसिस पे सुपरविजन में सिक्योरिटी अरेंजमेंट के साथ चल रहा है। अब काउंटिंग आपकी जब 4 तारीख की, तो उसके 4 काउंटिंग हॉल्स जो यहाँ पे हैं वो सेटअप हो रहे हैं। तो उसमें जो भी अरेंजमेंट्स हैं अभी प्रिपरेशन में है, तो 1-2 दिन में वो कंप्लीट हो जाएंगे। तो उसमें फर्दर कहीं कुछ और उसको इम्प्रूव किया जा सकता है, तो उसके लिए हमने गाइडेंस उनको दिया है। तो होपफुली कल इवनिंग तक ये कंप्लीट हो जाएगा। और बाकी काउंटिंग एजेंट्स का मूवमेंट और काउंटिंग ऑफिशियल्स का मूवमेंट किस वे में स्मूथ रहे ऑन द डे ऑफ काउंटिंग, उसके लिए हम लोग डिस्कशन कर रहे थे। इसलिए ऐसा कोई इशू नहीं है कि भी कोई इसमें कमी है। अभी तो अरेंजमेंट किया जा रहा है, अरेंजमेंट में कोई कमी ना रहे इसलिए डिस्कशन में उनको बता रहे हैं कि कैसे आप करेंगे। जब ऑन द डे ऑफ काउंटिंग असिस्टेंट मतलब काउंटिंग ऑफिशियल्स एज वेल एज काउंटिंग जो एजेंट्स होंगे उनको किसी टाइप की इनकन्वीनियंस ना, स्मूथ वे में काउंटिंग हो जाए। और इसके लिए यहाँ पे जैसे अभी कुछ बात हुआ कि एसएच रिप्रेजेंटेटिव्स जो जितने भी कैंडिडेट्स हैं दे आर एंटाइटल्ड टू हैव देयर रिप्रेजेंटेटिव पोस्टेड एट दी स्ट्रॉन्ग रूम, जो देख सकें कि यहाँ पे स्ट्रॉन्ग रूम में प्रॉपर गार्डिंग में उनको सेफली रखा जा रहा है। वो देखने के लिए कैंडिडेट्स की तरफ से रिप्रेजेंटेटिव आए भी हैं। तो हमने रजिस्टर को देखा, उनकी जो कुछ कंसर्न्स हैं कि उनको और बेटर वे में अगर व्यू दिया जा सके तो उसको हम लोगों ने एड्रेस किया और उनके लिए और अरेंजमेंट करने की, वो इंस्टेड ऑफ जस्ट वेटिंग आउटसाइड दैट गेट वो इस प्रेमिसेस में यहाँ तक भी आता है। রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেনের জল নিষ্কাশনের ব্যবস্থা রুখে দিচ্ছে শহরের কিছু সুবিধাবাদী জনগণ। এর বিরুদ্ধে বুধবার অভিযান চালালো আগরতলা পুর নিগম। আগরতলা নেতাজি চৌমুহনী এলাকায় চলে এই অভিযান। সুবিধাবাদীদের বিরুদ্ধে জরিমানা করা হয়, পাশাপাশি নির্মাণ সামগ্রী তুলে নেয় আগরতলা পুর নিগম। এ বিষয়ে আগরতলা পুর নিগমের এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে আগরতলা শহরের কিছু মানুষ রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে বহুতল পাকা ভবন নির্মাণ করছে, কিন্তু নির্মাণ সামগ্রী রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে জল নিষ্কাশনের ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। গত 2 দিনের বৃষ্টিতে দেখা গেছে যেসব এলাকাতে বিগত দিনে জল জমেনি সেই সব এলাকাতেও জল জমছে। হাতে গোনা 2-1 জনের জন্য তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে গোটা এলাকাবাসী সহ পথচারীরা। আগরতলা শহরের বনমালীপুর, নেতাজি চৌমুহনী, রামনগর, কৃষ্ণনগর, ধলেশ্বর সহ বিভিন্ন এলাকার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছে। তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযান চালিয়ে রাস্তার ড্রেন বন্ধ করে দেওয়ার সাথে জড়িত সুবিধাবাদী মানুষের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার। সে অনুযায়ী বুধবার অভিযান চালিয়ে নেতাজি চৌমুহনী এলাকার মার্টিন রেসিডেন্স সহ বেশ কয়েকটি বাড়ি ঘরে বিরুদ্ধে জরিমানা করা হয়েছে, পাশাপাশি তাদের নির্মাণ সামগ্রীগুলি রাস্তার পাশ থেকে তুলে নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে নিগমের ট্রাক্স ফোর্স বলে জানান আধিকারিক তরুণ সরকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন এলাকার নির্মাণ সামগ্রী রাস্তার পাশে ফেলে রেখে সরকারি রাস্তা অনেকটা অংশ দখল করে রাখছে এই সুবিধাভোগী মানুষরা। নিগমের পক্ষ থেকে আগে ঘোষণা করা হয়েছিল রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে অভিযান চালিয়ে সেগুলো তুলে নেওয়া হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি পরবর্তী সময়। তাই দাবি উঠছে শহরের অলিতে গলিতে এই ধরনের অভিযান নিয়মিত জারি রাখার জন্য। এখানে কত
চলতেছে, ফ্লাড সিচুয়েশন চলতেছে। আমরা জানি রেমেলের প্রভাব পড়তেছে সমস্ত জায়গায়, জল জমতেছে। আপনারা নিজেরাও দেখছেন প্রত্যেকটা দিন আমরা সারা রাত আমাদের কর্মীরা যারা আছে এমসি কর্মীরা রাত দিন করে পাম্প চলতেছে, তারপরে জল আমাদের নিঃশ্বাসের মধ্যে আছে। প্রত্যেকটা ড্রেন দেখেন, আপনারা ছবি তুলতে পারেন, ড্রেনের প্রত্যেকটা ড্রেন এইভাবে কনস্ট্রাকশন হয়েছে, ড্রেনের উপরে কনস্ট্রাকশন করতেছে, ড্রেনের উপরে সমস্ত ম্যাটেরিয়াল চিপস বালু সব ড্রেনের উপরে রাখতেছে, সেগুলো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি। আর এর মধ্যে আপনি যদি ছবিটা দেখেন, ছবিটা দেখেন আপনি এর মধ্যে পুরো ড্রেন দেখেন আপনি খুলে কমপ্লিট হয়েছে। এই কারণে আমরা স্পেশাল টাইম দিয়েছি, আজকে না 3 দিন ধরে চলতেছে। এই টাইপ কন্টিনিউ চলবো আপাতত 2 জুন অবধি চলবো, অ্যাজ পার অর্ডার অফ কমিশনার 2 জুন অবধি চলবে। তারপর আমরা কন্টিনিউ করবো, আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত। বিদ্যুতের দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এবার রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সরব হল ডিওয়াইএফআই। এদিন মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিল করে বামপন্থী ছাত্র যুবরা রাজধানীর টিআরটিসি কমপ্লেক্স স্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে যায়। সেখানে কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলে এক সদস্য জানান, দপ্তরের সিনিয়র ম্যানেজার জানিয়েছেন দপ্তরের কর্মীরা আন্তরিকতার সাথে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে সমস্যার সমাধান করার জন্য। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। তারা জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে এবং বিদ্যুৎ পরিষেবার সাথে জড়িত পানীয় জল মিলছে না মানুষের। দীর্ঘ 48 ঘন্টার অধিক সময় ধরে রাজ্যের বহু জায়গায় নেই বিদ্যুৎ পরিষেবা। আর সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী দোষ চাপাচ্ছেন জনগণের উপর। তিনি বলছেন, ট্রান্সফরমার লোড নিতে পারছে না, কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কেন মন্ত্রীর দপ্তর দায়িত্ব নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুললেন তারা আরো বলেন, বিদ্যুৎ যন্ত্রণায় মানুষ নাজেহাল, মন্ত্রী কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। এর নিন্দা জানায় ডিওয়াইএফআই। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গত প্রায় 48 ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন। কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল, সরকারের ভূমিকা বিন্দুমাত্র নেই। এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরো 2টা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে পানীয় জল সরবরাহ, একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা। আজকে এই 2টা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুবড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ। আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো, এটা ঘটনা স্বাভাবিক, কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সারাই করা হতো তার একটা উদ্যোগ থাকতো। কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, মানুষের জীবন অন্ধকার, মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি, পানীয় জল একটা অন্যতম, এই জল পর্যন্ত মানুষ পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত 48 ঘন্টা যাবৎ এই রেমাল, এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা, ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই, তার কোনো পরিকাঠামো নেই, তার কোনো উদ্যোগ নেই। আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে দোষ চাপাচ্ছে। মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে, ইলেকট্রনিক। বিদ্যুৎ পরিষেবা অন্ধকারাচ্ছন্ন রাজ্যে নাজেহাল জনজীবন, এই অভিযোগ উত্থাপন করে সহসাই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করলেন সদর জেলা কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে যায়। সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় এক প্রতিনিধি দল দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে কংগ্রেস নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দপ্তরের সমালোচনা করে দপ্তরের মন্ত্রী পদত্যাগের দাবি জানান। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত। কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য। আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে। সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না।
একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন, যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি। এখন বলছে, কালকে আমরা দেখলাম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন, করে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পড়ে গেছে, তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে। এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরো কিছুদিন লাগবে। ঝড়ে যদি ডালপালা না পড়ে, ঝড়ে কি মাছের পোনা পড়বে? ঝড়ে তো ডালপালাই পড়বে। তো ঝড়ে ডালপালা পড়বে, তার ব্যবস্থা নেওয়ার জন্যই তো ইমার্জেন্সি টিম রাখতে হবে। সেই ইমার্জেন্সি টিম কোথায়? আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিছুদিন পর পর বিদ্যুতের বিল বাড়ানো হয়, বিদ্যুতের শুল্ক বাড়ানো হয়। কেন সেটা বাড়ানো হয়? কারণ ভালো পরিষেবা দেওয়ার জন্য। যে বীরচন্দ্রনগর এলাকায় জাতীয় সড়কে মাল বোঝাই ট্রাক এবং বাইকের মধ্যে সংঘর্ষে আহত হল ৩ জন। ঘটনার বিবরণী জানা যায় বুধবার সকালে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে TR-08-1890 নম্বরের রাবার বোঝাই ট্রাক ও TR-01R 8024 নম্বরের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে রাবার বোঝাই গাড়িটি রাস্তার পাশে উল্টে গিয়ে আহত হয় চালক সহ গাড়িতে থাকা 2 শ্রমিক। যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ও শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হল বাবুল মগ, প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক বাবুল মগের বাড়ি পশ্চিম চরকবাই। আহত বাকি 2 জনের বাড়ি বাইখোড়া এলাকায়। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত বাইকটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। দেখলাম এরা মানে অসংযোগ হয়েছে 2 জন বেশি, ট্রাক ফলে ছিল। তো এখন চিকিৎসা চলতেছে। ঠিক আছে, কোন জায়গাতে আছেন? শান্তিরবাজার হসপিটালে। অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? অ্যাক্সিডেন্টটা যতটুকু শুনছি একটা বাইকের সঙ্গে বাইক আসছিল, তারা বাইকের সঙ্গে বাইক আসছিল। কোন জায়গাতে? কি নাম জানা গেছে? নাম বাবুল মগ, বাবা আছে লুরান মগ, পশ্চিম চরকবাই। তারপরে তার সঙ্গে যে আসছিল 2 জন হল প্রকাশ চৌধুরী, বাবার নাম উপেন চৌধুরী, বাইকোড়া। আর হচ্ছে প্রশান্ত সেন, বাবা হল নিমাই সেন, বাইকোড়া। গাড়ি কি থানাতে আটক করা হয়েছে? গাড়ি মনপাথর মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়ির লোকজনদের হাতে আক্রান্ত পাখি আক্তার নামে এক গৃহবধূ। অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল সোবহান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি শারুপা বিবি, ননদ মৌসুমী আক্তার। অভিযোগ, গৃহবধূ পাখি আক্তারকে শ্বশুর বাড়ির লোকজন গতকাল কোনো একটি বিষয়কে কেন্দ্র করে রফিক মিয়ার উপর এলোপাথারি আক্রমণ করতে শুরু করে। স্বামীকে বাঁচাতে গিয়ে পাখি আক্তার তখন তাদের হাতে আক্রমণের শিকার হন। শেষ পর্যন্ত সম্মিলিতভাবে গৃহবধূ পাখি আক্তারের উপর তার শ্বশুর, কাকা শাশুড়ি, ননদ মৌসুমী আক্তার এলোপাথারি আক্রমণ করতে থাকে। তাদের আক্রমণ থেকে কোনো রকমে রক্ষা পেয়ে গৃহবধূ পাখি আক্তার এবং তার স্বামী রফিক মিয়া মেলাঘর থানায় গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে মেলাঘর থানার পুলিশ গৃহবধূ পাখি আক্তারকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে মেলাঘর হাসপাতাল তার চিকিৎসা চলছে। এদিকে গৃহবধূ পাখি আক্তারের স্বামী রফিক মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করেছে। এখন দেখার আক্রমণকারীদের বিরুদ্ধে মেলাঘর থানায় কি ভূমিকা গ্রহণ করে। আপনার স্ত্রীকে আমারে একটা কল ফেলে তারপর আমার বাবু মাথা আমার মাথা যাক ভালো কথা আমার মাথার বাবু 100 বার। আর এরপরে পাখি এলে আমি ঘর ঘর ঢুকতে বইছি। এর পাখি জানি কি তার পাখিরা সবজি ধরে লেগেছে এটা কি লেগে তো আমি কলা সরে বলে হ্যাঁ আমার গা হাত আমার বাবু কোনো সমস্যা নেই। তো পাখিরে মাথা আছে যে আমি দৌড়েছি আয়া সুরে তেমন পাচ্ছি না, সুরে দিয়ে আমি আমার শুরু কাটি শর্ট করে দিতে কাল বেরিয়া মানে ফাড়াই লেছে। তো বহুত কষ্ট একটা দড়ি লাগাই লেছিল এত বান্দার লেগে হ্যাঁ দড়ি লাগাই দৌড়ে খুললে আমি ছুড়ে দিচ্ছি। এরপর আইসা থাকি দৌড়ে এরপর আমি তো আইসির সাথে আইসি করে থানা থেকে ওটলে হসপিটাল ভাড়া দিচ্ছে। থানা হসপিটাল ভাড়াছে? হ্যাঁ থানা হসপিটাল। মারছে হেরার নাম কি? একজনের নাম হলো কামাল মিয়া, রুকিয়া খাতুন, আর হইলো মৌসুমি। কামাল মিয়া কি হয় তোমার? কাকা। আর মৌসুমি বোন, ছোট বোন।
বোন আর একজন মারছে এর নাম কি? কাকি তো এর আগে তো হেরে মারছিল জান না? এর আগে শুধু বোনেই মারছে। বোনে মারছিল সবসময় কি অত্যাচার করে? এমন সব সময় স্যার। তুমি বাড়ি থাকো না? হ্যাঁ আমি বাড়ি ওই দিন ঝগড়া। আর আজকে কি তোমারও মারছে এরা? আজকে আমার বাবু মারছে, বাবু 100 বার মারতাম, আমার অন্যায় দেখতে পারো শরীর টাকায় চালিয়েছি সকালবেলা, তো আমার বাবু মারছে কত থেকে মারতে মারতে বাইরে এনে মারছে। কার কলা ছুরি কাটছো তুমি? আমরা কলা ছুরি আমি কাটছি কালকে সন্ধ্যাবেলা, এই কলা ছুরিটা ভাঙা পড়ে গেছে মাথাটা, আর আমি এটা কাটতে এই কলা ছুরির কেন্দ্র করে তোমারও মারছে, তোমার বউরও মারছে। হ্যাঁ। বিশালগড় মুরাবাড়ি এলাকায় দীর্ঘ 5 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অবশেষে বিদ্যুতের দাবিতে বাধ্য হয়ে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে আন্দোলন সংগঠিত করল ক্ষুব্ধ গ্রাহকরা। গ্রামবাসীরা দাবি আজকের মধ্যে এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এদিকে বিদ্যুৎ অফিসে ক্ষুব্ধ গ্রাহকরা যাওয়ার পর অফিসের কোনো রকম আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। এমনকি ঘড়ির কাঁটায় 1টা বাজার পরও দেখা নেই এসডিওরও। ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলার মতো কোনো কর্মী নেই। জানা যায় সারা রাজ্যের সাথে সিপাহীজলা জেলার মোড়াবাড়ি এলাকায় দীর্ঘ 5 দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকার 8 শতাধিক পরিবার অফিস টিলা পালপাড়া এলাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে আন্দোলন নামেছে। এলাকাবাসী জানায় গত 10 দিন ধরে তারা এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে। ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর এলাকা থেকে পুরো 100 ওয়ার্ডের ট্রান্সফরমার নিয়ে 63 ওয়ার্ডে ট্রান্সফরমার বসিয়ে দেয়। তারপর থেকে বিদ্যুতের যন্ত্রণা বেড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে এসডিওকে অবগত করা হয়েছিল। তিনি আশ্বস্ত করেছিলেন 100 ওয়ার্ডে ট্রান্সফরমার বসানো হবে এলাকায়। 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো বসানো হয়নি ট্রান্সফরমার, যার কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। তাই শেষ পর্যন্ত তারা বিদ্যুৎ যন্ত্রণা লাঘব করার দাবিতে ট্রান্সফরমার পাল্টে দেওয়ার জন্য আজকে বিদ্যুৎ অফিসে এসেছিলেন, কিন্তু কোনো কর্মীদের না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে বিদ্যুৎ অফিসে তালা দিয়েছে বলে জানান। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়ার্ডের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিয়েছে 63 ওয়ার্ড। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়ার্ডের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63, যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। তা আমরা প্রতিশ্রুতি দিয়েছিল একটু ছেড়ে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দিব। আজকে 3 দিন 4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু, যার কারণে আজকে আমরা পশ্চিম নকমিলা এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ মানে সুস্থ না চালু নয় ততক্ষণ ধরে হয়ে থাকে। বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আপনারা কি আশা পেয়েছে? আশা দিচ্ছে যে আজকে 3 দিন আগে তো দিছে যে এই জায়গা থেকে দেখতে আসছে যে আলাদা ফেস করে দিব, দেশিরা পুরোটা চালু করে দিব। তো এই উৎসব আগামীতে এই যে 19জ্যৈষ্ঠ উৎসব চালু হয়েছে আবার, এই উৎসবের কারণে আমরা এতদিন আসা যাওয়া করতে আছি, কোনো কিছুই নেই। আজকে যার কারণে আমরা বাধ্য এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিস তালা দিছি। এই দোয়া আইতেছে না। কোন অফিস? এটা লাগে অফিস টিলা কারেন্টের অফিস। বিদ্যুতের দাবিতে মনু ছামনু রাস্তা অবরোধ করল গ্রামবাসী। অভিযোগ লংতরায় ভেলি মহকুমার ময়নামা এলাকার 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ঘটনার বিবরণে জানা যায় বিগত 3 দিন যাবৎ বিদ্যুৎহীন গোটা ময়নামা এলাকা। বরাবর ফেডকো অফিসে যোগাযোগ করলেও লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়ে আজ ময়নামা ওভারব্রিজ এলাকায় মনু ছামনু রোড অবরোধ করে এলাকাবাসী। লংতরায় ভেলি বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ করে ফেডকো কোম্পানির হাতে তুলে দেওয়ার পর থেকে বিদ্যুৎ যন্ত্রণা চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ লাইন মেরামতের নামে জনা কয়েকের পকেট ভারী হলেও কাজের কাজ কিছুই করা হয় না। খবর পেয়ে মহকুমা প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছালেও বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়ে দেন এলাকাবাসী। আমি জাস্ট শুনেছি যে আমি এখানে উপস্থিত হলাম, শুনলাম যে এখানে কারেন্টের জন্য এই শৈলেঙ্কা পিএসআর আন্ডারে এই মগ পাড়াতে এই রুট ব্লক করেছে, মানে মনটু শৈলেঙ্কা রুটটা ব্লক করেছে। তাদের দাবি হচ্ছে 2 দিন ধরে কারেন্ট নেই। তো ঠিক আছে, তাদের দাবি নিয়ে তারা রুট ব্লক করল। আমরা আলোচনার মাধ্যমে বা কিভাবে আরো তড়িঘড়ি কারেন্টটা রিস্টোর করা যায়। এখন তো যেহেতু গত 2-3 দিন ধরে ঝড় তুফান হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে ডিজাস্টার হচ্ছে, মানে বিপর্যয় হচ্ছে। মাছে ভাতে বাঙালি, আর সে আমেজকে বজায় রাখতে পেশা নয় নেশায় মাছ ধরতে নেমে পড়েন কমলপুরের বিভিন্ন স্থানে অতি উৎসাহীরা। সোমবার রাতে রেমালের প্রভাবে রাজ্য জুড়ে ব্যাপক ঝড় সৃষ্টি হয়। গত 2 দিন রাজ্যের সর্বত্র প্রবল বর্ষণ হয়। রাজ্যের প্রতিটি নদীতে
জলস্ফীতি দেখা দেয়। রেমালের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি হয় সর্বত্র, আর সেই বৃষ্টির জল কমলপুরের বিভিন্ন স্থানে জমে থাকে। অনেক স্থানে মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ কমতে থাকে, আর সেই সাথে নদীর জলরাশি কিছুটা নামতে শুরু করে। নদীর জল কমে আসার সাথে সাথে মাছ ধরতে নেমে পড়েন অনেকেই। কমলপুর মহকুমার ধলাই নদী সহ আশপাশ এলাকায় মাছ ধরতে দেখা গেল অনেককে। এই 18-র পরে এইবার প্রথম জল উঠেছে, তো বর্ষা নেমেছে, তো মাছ ধরেছি প্রায় 4-5 কেজি ওজনে। আপনার বাসাটা কোথায়? বাসা হালুলি, দলাই নদীর পাশেই। তো মাছ ধরে আমরা খুব আনন্দ উপভোগ করছি এবং আমাদের বন্ধু বান্ধব আছে কিছু। কতজনের মতো নামলেন মাছ ধরতে? নেমেছি 8-10 জন হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।